নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। কোন দিকে ভাইপো, কার হয়ে খেলছে আজকের বিষয়বস্তু, কারণ ভাইপোর গতিবিধি বড়ই সন্দেহজনক। ভাইপো বাবু যা করছেন তাতে তৃণমূলের আদৌ কি কোনো উপকার হচ্ছে, নাকি তিনি আসলে তৃণমূলের ক্ষতিটাই চাইছেন? ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা এখনো এই ভিডিওটা দেখছেন নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করছেন না, দয়া করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন পাওয়ার পরেই আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। এবং যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে চান, তারা অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন সব কাজ শুরু করেছেন যেটা দলের নিচু তলার কর্মীদের করার কথা, এবং তা করতে গিয়েও নিজের বিপদ ডেকে আনছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা বড়ই বিতর্কিত। তিনি কি করেছেন জানেন? আমরা মিছিলে মিটিংয়ে যখন যাই, বা যারা রাজনৈতিক দল করেন তারা মিছিল মিটিং যারা কভার করেছেন দেখেছেন, ছোটখাটো নেতারাই স্লোগান তৈরি করেন। এখন দেখছি তৃণমূলের এই যে সাংসদ, তৃণমূলের তো স্টার ক্যাম্পেনার ম্যাডামের পরেই ভাইপো বাবু, তিনি এখন দেখছেন ছোট ছোট স্লোগান লিখছেন। কি সেই স্লোগান? বাঁচতে চাই বিজেপি বাই। চেনা লাগছে স্লোগান। প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন, এবছরের দ্বিতীয় মিটিংয়েই স্লোগান তুলেছিলেন, বাঁচতে চাই বিজেপি তাই। একেবারে টুকে দিয়েছেন স্লোগানটা। এরপরে স্লোগান, মানব না হার তৃণমূল আবার, মানব না হার মামাটি মানুষের সরকার আবার। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, মানব না হার দুবার লিখেছেন স্লোগানে, তিনটা স্লোগান তৈরি করা হয়েছে। এই তিনটে স্লোগানের মধ্যে দুটো স্লোগানে আছে মানব না হার। তৃণমূল তো সরকারে আছে, হ্যাট্রিক করেছে, তিনবার সরকারে এসেছে। পঞ্চায়েত তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, বিধানসভা তৃণমূলের, এমনকি বর্তমানে কেন 2014 পরেও তো, এটা তো বাস্তব, সবচেয়ে বেশি লোকসভা সিটও তৃণমূলের। তারপরেও হারের গন্ধ পাচ্ছে কেন এই টুকলিবাজ ভাইপো? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতদিন আমরা শুনেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই বলতো তোলাবাজ ভাইপো, বিশেষ করে বিজেপির নেতারা। শুভেন্দু অধিকারী বলতেন তোলাবাজ ভাইপো, ভাইপো নাকি তোলা তোলে। শুভেন্দু অধিকারীর এটা বক্তব্য, রাজনৈতিক বক্তব্য বটে। এমনকি শোনা যেত, এমনকি বেশ কয়েকটা চার্জশিটেও নাম আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে টাকা কামিয়েছেন এমন অভিযোগ ওঠে। এখন তো দেখছি ভাইপো টুকলিবাজও বটে। অবশ্য টুকলির অভিযোগ এটা নতুন নয়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়াশোনা চেক করছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বায়োগ্রাফি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি লিখে সার্চ করতেই এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্চ করতেই আমি দেখলাম কি দেখাচ্ছে, অভিষেক ব্যানার্জি লিখেই যে আমি সার্চ করলাম, পরিষ্কার বলছে অভিষেক ব্যানার্জি মেম্বার এটসেট্রা এটসেট্রা। তার পড়াশোনা কি? তার স্কুলিং হচ্ছে নবনালন্দা থেকে, আর MBA BBA করেছেন IIPM থেকে। IIPM সম্পর্কে আপনারা তো জানেন যে এটা একটা পুরো ভুয়ো ম্যানেজমেন্ট সংস্থা। আমার পরিবারের এক সদস্য, সে জানতো না যেটা ভুয়ো সংস্থা, অনেক পয়সা করি খরচ করে সেখানে চলে গেছে। ডিগ্রিটা তার একেবারে জলাঞ্জলি, কোনো কাজে আসেনি। কিন্তু আমার কথা হচ্ছে, যার পিসি মুখ্যমন্ত্রী, যার পরিবারের অনেক সদস্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, দীর্ঘ রাজনৈতিক তাদের অভিজ্ঞতা রয়েছে, এমনকি তিনিও রাজনৈতিক দলের সদস্য, যখন আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব যে পরিবার থেকে, সেখানকার ছেকরাটা MBA আর BBA একটা ভুয়ো ইনস্টিটিউট থেকে করলো, নাকি জেনে শুনেই করেছে আমরা ঠিক জানি না, এর উত্তর পাওয়া যায়নি। তবে যেটা আমরা জানতে পেরেছি, 2014 সালে এবং 2024 সালে ইলেকশনের যে অ্যাফিডেভিট জমা দিতে হয় ভোটের আগে, সেখানে নাকি এই ভুয়ো লেখা ছিল IIPM এর সঙ্গে নাকি বেলজিয়ামের IMI বলে কোনো একটা শিক্ষা সংস্থার তার নাকি যোগ সাজেশ রয়েছে, অর্থাৎ এটা ভুয়ো নয় বলে সে দাবি করেছে। এবং দিল্লি হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2019 সালে সমন করেছিল। অর্থাৎ চাকরি চুরি পুরির টাকা পাকা তো ছেড়ে দিন, ওটা তো অভিযোগ আছে, কোর্ট প্রমাণে হবে, কোর্টে গিয়ে প্রমাণ হবে, কোর্ট তদন্ত করছে, CBID পিছনে পড়ে আছে, ডাক হচ্ছে, সব ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। কিন্তু নিজের শিক্ষাগত যোগ্যতাও তার বিতর্কের ঊর্ধ্বে নয়। তোলাবাজ ভাইপো বলে তাকে শুনতে হতো কথা। বিভিন্ন জায়গায় লোকে দাঁড়িয়ে এই কথা বলার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি গাড়ি থেকে নেমেও সাধারণ মানুষের পিছনে
আয় আয় বলে ছুটে যেতে। ওই পাড়ার ফুটো মস্তান হয় না, কেউ খিস্তি করলেই সঙ্গে সঙ্গে ছুটে যায়, ঠিক সেরকমটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় মাপের ব্যক্তিত্বের সঙ্গে এই দৃশ্য যায় না। যদিও অনেকে আমাকে গালমন্দ করবেন জানি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একটা লেভেল আছে, লেভেল, সেই লেভেলের সঙ্গে এইসব বিষয় যায় না। কিন্তু তোলাবাজির অভিযোগ কোর্টে প্রমাণ হবে, শিক্ষাগত যোগ্যতা ঠিক না বেঠিক, স্কুলটা ভুয়ো না বেঠিক, সেটা যেখানে প্রমাণ হওয়ার হবে। কিন্তু ভাইপো যে নিজে পুরো টুকে দিয়েছেন, টুকলিবাজ ভাইপো, এটা তো আর কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে না। প্রধানমন্ত্রীর যে স্লোগান একেবারে আদ্যপান্ত ঝেড়ে দিয়েছে, শুধু একটা শব্দ জুড়ে আদ্যপান্ত প্রধানমন্ত্রীর স্লোগান ঝেড়ে দিচ্ছে কে? টুকলিবাজ ভাইপো। টুকলিবাজ ভাইপো বলবেন আজ থেকে, টুকলিবাজ ভাইপো বলবেন, স্লোগান চোর ভাইপো। স্লোগানটা ঝেড়ে দিচ্ছে, স্লোগান ঝেড়ে দিচ্ছে। বাঁচতে চাই বলছে বিজেপি, ভাই মানব না হার। আচ্ছা, হার মানবেন? কোথাও কি হারের ভয় দেখা দিয়েছে? আমরাও দেখছি এই মানব না হার, তার অনেক যে ভয়, আসলে যে হার মেনে ফেলেছেন বা হারতে চলেছেন এই আভাস পেয়েছেন, তার অনেকগুলো ইঙ্গিত পাচ্ছি, জানেন তো। আমরা দেখতে পাচ্ছি সাংসদ, বিধায়ক তারা নিজেদের এসআইআর এর ফর্ম ঠিক ফিল আপ করেছেন এবং রাজনীতি করার উদ্দেশ্যে বাবা মায়ের ফর্ম যেটা আছে সেটা ভুলভাল ফিল আপ করছেন। কেন করছেন আমরা জানি না। বাবা মাকেও কেউ এভাবে বিপদে ফেলে নাকি? ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবং সূত্রের খবর যেটা, সেটা হচ্ছে এক সাংসদ তার পরিবারের এক সদস্যার, তার মায়ের যে ফর্মটা সেটা কমপ্লিট ফিল আপ করেননি, কমপ্লিট যে তথ্য দিতে হতো সেটা দেননি, ফলে তার ডাক পড়েছে শুনানিতে। এখন তিনি বলছেন বিজেপি তার বাবা মার নাম কেটে দিতে চাইছে। আরে বিজেপি তা আপনার বাবা মার নাম কেটে দিতে চাইবে কেন? ইলেকশন কমিশন আপনার বাবা মার নাম কেটে দিতে চাইবে কেন? যদি কাটারই হয়, আপনার নামটা কেটে দেওয়ার জন্য আপনাকে ডেকে পাঠাতো, ডেকে পাঠায়নি তো। আপনার বাবা মায়ের নাম কেটে দিয়ে ইলেকশন কমিশনের কি লাভটা হবে? বরং আপনার নামটা বাদ গেলে একটা ব্যাপার ছিল, বা আপনার কোনো বিধায়ক হবেন, দলের প্রার্থী হতে পারেন, এই খবর তো কেন্দ্রের দলের কাছেও আছে। আপনারা তো বলেন কেন্দ্র সব জানে, নজরদারি চালায়। যদি সত্যিই কেন্দ্র নজরদারি চালায়, ফলে ম্যাডাম যাকে ভাবছেন প্রার্থী করবেন তাকে তো ডেকে পাঠাতে পারেন। তাদের নাম যদি বাদ হয় তাহলে হচ্ছে বিজেপির লাভ হবে। ফালতু ফালতু এত কাঁচা ঢপ আপনারা যদি দেন, তাহলে পাবলিক আর বিশ্বাস করবে বলুন তো? তারপর আমরা তো আছি খোঁজ ধরার জন্য, সকলের, কোনো একটা রাজনৈতিক দলের নয়। বলবো আজকে অনেকগুলো কথা আপনাদেরকে বলবো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএলএ ক্যাম্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ভাইপোবাবু ফিরেছেন বিদেশ থেকে, কিন্তু মিটিংয়ে যাননি। কেন যাননি? কার হয়ে খেলছেন ভাইপোবাবু? পিসির সভায় যেতে এত আপত্তি কেন? সেখানে যাবেন, গরম গরম ভাষণ রাখবেন, আপনারও টিআরপি হবে, কিন্তু আপনি ব্যস্ত কোথায়? আপনি ব্যস্ত হচ্ছে সেবাশ্রয় 2 ক্যাম্পের সমস্ত জায়গাগুলোর আপনি প্রচার প্রসার করে বেড়াচ্ছেন। কোথায় সেবাশ্রয় ক্যাম্প হবে সেগুলো দেখছেন। আচ্ছা, সেবাশ্রয় ক্যাম্প করে কি আপনি দলকে জেতাতে পারবেন? নাকি এই মুহূর্তে দল জিতুক হারুর গোল্লায় যাক আপনার কোনো দায়িত্ব নেই? আপনাদের দলের লোকেরাও বলছে যে বেটা জেলে গেলে ভালো হয়। দলের লোকেরা এরকম নিন্দুকেরা মন্তব্য করছে। যদিও বিজেপি এইসবে আদৌ ভাবিত কি ভাবিত না, সেটা নিয়ে তো বিজেপির কর্মীদের মনের মধ্যেই সংশয় রয়েছে। আমাদের যদি কমেন্ট 100টা আসে, তার মধ্যে 10টা কমেন্ট থাকে বেটা কবে জেলে যাবে। আরে ভাই, আমরা কি করে জানবো বেটা কবে জেলে যাবে? সেটা তো সিবিআই জানবে, ইডি জানবে, সেটা কোর্ট জানবে। কিন্তু আপনার দলের লোকেরাও এরকম প্রশ্ন করে বেটা কবে জেলে যাবে। তো এরকম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সেবাশ্রয় ক্যাম্প যখন আপনারা করছেন, সেবাশ্রয় ক্যাম্প করার পিছনে আমি ভাবছিলাম, জানেন তো, যে এত সেবাশ্রয়কে এত এত হাইপ দিচ্ছে কেন? লাভটা কি হচ্ছে? পাবলিকের মধ্যে তো কোনো ইন্টারেস্ট নেই। আসলে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, এটা হচ্ছে খুব সিরিয়াস ব্যাপার। সরকারের কাছ থেকে মানুষ যে কটা জিনিস আশা করে তার মধ্যে শিক্ষা স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝলাম এটা, যে স্বাস্থ্যসাথী কার্ডের যে বেহাল দশা, স্বাস্থ্যসাথীতে যে কাজ হচ্ছে না, বেসরকারি হাসপাতালগুলো তো নিচ্ছেই না, নার্সিংহোমগুলো তো নিতেই চায় না, এমনকি সরকারি জায়গাও স্বাস্থ্যসাথী দেখালে কেমন মুখটা বেচকে দেয়, মনে হয় যেন বাংলার 5। তো এই স্বাস্থ্যসাথীর যে লজ্জা ঢাকার জন্যই আসলে সেবাশ্রয় এই যে ক্যাম্পটা করা হচ্ছে। এই সেবাশ্রয় ক্যাম্পের আরেকটা উদ্দেশ্য হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, এটা তো ভাইপোই তুলে দিচ্ছে। স্বাস্থ্য যে ক্যাম্পগুলো হচ্ছে সেবাশ্রয়ের, এখানে এত ভিড় হচ্ছে কেন? তার মানে নিশ্চয়ই
সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে মানুষ ভালোভাবে পরিষেবা পাচ্ছে না, বেসরকারি জায়গায় যেতে পারছে না পয়সার কথা ভেবে, তার জন্যই এত লোক হচ্ছে, এত মানুষ অসুস্থ। অসুস্থ বলেই তো আপনার ক্যাম্পে যাচ্ছে। আপনি রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রাখতে পারেননি, রাজ্যের মানুষের এত মানুষ অসুস্থ, তারা চিকিৎসা পরিষেবা যে পাচ্ছে না, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পিসির দপ্তরকে? পিসি তো মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আরেকজন মন্ত্রী আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, উপমন্ত্রী টাইপের আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে, অভিষেক তো এটা দেখিয়ে দিচ্ছে, নিজের ক্যাম্পেনিং, নিজের প্রচার তো করছেই, পুরোটাই নিজের স্বার্থ, ঠিক আছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্যের যে বেহাল দশা, ঘন্টার পর ঘন্টা লাইন দেওয়ার পর 1 মিনিট সরকারি হাসপাতালে ডাক্তারগুলো সময় দেয় না আপনাকে, ঠিক করে আপনার ডায়াগনোসিসটাই হয় না, ভালো উন্নত মানের পরিষেবা নেই। প্রাইভেট হাসপাতালে হাত পা ভেঙে গেলে যেমন সুন্দর করে প্লাস্টার করে, সরকারি হাসপাতালে কোনো রকমের তুলো গুজে টুজে কোনো রকমে আপনাকে বাড়ি পাঠিয়ে দিতে পারলেই বাঁচে। কতক্ষণে আপনাকে হাসপাতাল থেকে বের করবে এই ধান্দা হচ্ছে তাদের। তারপরে যা জঘন্য ওখানকার ব্যবস্থা, ময়লা, ওখানকার টয়লেটের অবস্থা ময়লা, এগুলো দেখে তো মানে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে, হাসপাতালে গেলে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে। তার জন্যই সেবাশ্রয় ক্যাম্প করে একটু মানুষের ক্ষোভ প্রশমন করার চেষ্টা করছে ভাইপো বাবা, কিন্তু লাভ হবে কি? আপনার সেবাশ্রয় ক্যাম্প তো ভোটের আগে হবে, ভোট মিটে গেলে তো খুঁজে পাওয়া যাবে না। নবজোয়ার শুরু হয়েছিল, শেষ, পাওয়া যায় না। দিদিকে বলো শুরু হয়েছিল, শেষ, আর পাওয়া যায় না। তৃণমূলের সমস্ত প্রোগ্রাম হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো। কেন্দ্র সরকারের প্রকল্পগুলো দেখুন, নাম বদলে যেতে পারে, কাজ বদলায় না। মিড ডে মিল নাম ছিল, পরে এখনো সেই মিড ডে মিল চলছে। মিড ডে মিল তো সেই কবে থেকে, কংগ্রেসের আমল থেকে চলছে। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শুরু করেছিলেন, তারপর কংগ্রেস এসেছে, তারাও বন্ধ করে, কংগ্রেসও কন্টিনিউ করেছে, আবার বিজেপি এসছে, বিজেপিও 10 বছর ধরে কন্টিনিউ করেছে। আবাস যোজনা, আগে নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, বিজেপি এসে করলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, নাম বদলেছে, কাজ কিন্তু হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো গতিধারা, খুঁজেই পাওয়া যায় না। কত প্রকল্প আছে, যুবশ্রী, অমুক শ্রী, তমুক শ্রী, কুশ্রী, বিশ্রী, কিছুই খুঁজে পাওয়া যায় না। কোথায়? নাথিং। তারপরে ভাবতে পারেন যে তারপরেও এখন শুধুমাত্র একটা সরকারকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে চলতে হয়। লক্ষ্মীর ভান্ডার ছাড়া কোনো রকম কিছুই নেই। এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে, তাতেও কিন্তু মানুষের যে এক্সপেকটেশন ছিল যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে, মমতা ঘোষণাই করতে পারছেন না, করবেন কোথান থেকে? রাস্তাঘাটের অবস্থা দেখেছেন? বাল্বগুলো কবে থেকে আপনার এলাকায় বন্ধ হয়ে পড়ে আছে বলুন তো? যশোর রোড, NS-12, NS-34 যেটা আগে নাম ছিল, যতগুলো গুরুত্বপূর্ণ সড়ক আছে, উত্তরবঙ্গের হোক, দার্জিলিংয়ের যে হিলকার্ট রোড, সেটা, যতগুলো গুরুত্বপূর্ণ সড়ক আছে PWDর আন্ডারে হোক বা ন্যাশনাল হাইওয়ের যে রাজ্যের যে সড়কগুলো আছে, স্টেট হাইওয়ে যেগুলো, কোথাও আলো জ্বলতে দেখতে পান? কল্যাণী এক্সপ্রেসওয়ে আলো জ্বলতে দেখতে পান? একটা বাল্ব লাগানোর পয়সা নেই এই তৃণমূল সরকারের। এরা সরকার চালাচ্ছে না বুজরুকি করছে? রাস্তাঘাটগুলোর অবস্থা দেখেছেন? পিচ উঠে পড়ে আছে আজকে 1 বছর ধরে, রাস্তা সারাই করতে পারছে না। ভাড়ে মা ভবানী, পয়সা নেই, শুধু লোন করেছে। আজকে এতগুলো বছর, 1 দশকের বেশি সময় ধরে শুধুমাত্র লোন করে চলছে। লোন করে কারা? যাদের কাছে পয়সা থাকে না তারা লোন করে। এই সরকারের কাছে পয়সা নেই, দেউলিয়া হপনায় পরিণত হয়েছে। একটা প্রকল্প, এই লক্ষ্মীর ভান্ডারের জন্য রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এমনকি পুলিশকেও রাস্তায় নামিয়ে দিয়েছে, তোলা তোলো, হাত পাতো। আজকে যেখানেই যাবেন, যারা গাড়ি চালান, আমাদের যাদের গাড়ি আছে, আমরা যারা গাড়ি চালাই, আমরা জানি পুলিশের কি উৎপাত। পুলিশ শুধু সুযোগ খোঁজে কতক্ষণে আপনাকে কেস দেবে। পুলিশ আপনার সুরক্ষার কথা ভাবে না। রাস্তায় যান চলাচল সঠিকভাবে হোক, সেগুলো থেকেও বেশি মতলব হচ্ছে পুলিশের এখন, দেখো কে হেলমেট পরেনি, টাক করে ধরো। তার মধ্যে আবার ব্যাপার আছে, মাথায় যদি ফুটো করা টুপি, ওই জালি টুপি পরা থাকে, ওই এলাকায় যাবে না। শুক্রবারের দিন বিশেষ বিশেষ রাস্তায় যাবে না। কবে যাবে? দুর্গাপুজোয় যাবে, কবে যাবে? কালী পুজোয় যাবে। যখন, এবং বেশি করে তরুণ তরুণী যারা বাইকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা বাইক চালিয়ে যাবে, তাদেরকে ধরো। সফট টার্গেট, পকেটে পয়সা আছে, ধরো, ভালো করে খিচে নাও। সিগন্যাল যতক্ষণ হলুদ থেকে লাল হওয়ার কথা,
ততক্ষণ 5 সেকেন্ড তো দেওয়ার কথা, 3-4 বার 5 বার ব্লিঙ্ক করবে, তারপর গিয়ে লাল হবে, পট করে লাল করে দেবে আপনাকে, যাতে কেস দেওয়া যায়। এটাই চলছে রাজ্যে। বাইরে যতগুলো রাজ্যে দেখবেন পুলিশ এত নোংরামি করে না, পুলিশের এত মতলব নেই তোলাবাজির সঙ্গে। একেবারে সরকারিভাবে ফাইন নেওয়া, তেলাবাজি শব্দটা ভুল হলো আমার বলা, আমি বলবো ফাইন নেওয়া এক ধরনের তোলাবাজি, এটা মানুষ অভিযোগ করে। কিন্তু তারপরে বলবো ফাইন যে পুলিশের বাড়াবাড়ি, এত ফাইনের বাড়াবাড়ি অন্য কোনো রাজ্যে নেই। পুলিশ মানে আপনাকে সুরক্ষা দেবে, পুলিশ মানে প্রোটেকশন, কিন্তু এখানে পুলিশ মানে হচ্ছে মাল্লু, শুধু টাকা খিঁচে নাও, কিভাবে টাকা খিঁচবে এটা নিয়েই মতলব। এমত অবস্থায় শুধু পুলিশ টাকা খিঁচছে এমনটা নয়, তৃণমূলও টাকা খিঁচে নিচ্ছে। SIR ক্যাম্পে বিভিন্ন জায়গায় পয়সা নেওয়া হচ্ছে, অভিযোগ আসছে আমাদের কাছে যে বয়স্ক মানুষ আসছে, তাদের কাছ থেকে কিছু কিছু অল্প হলেও কোচ কাজ করে দিচ্ছি বলে টাকা নিয়ে নিচ্ছে, অভিযোগ আছে। এবং আজকে যেটা সব থেকে বড় অভিযোগ, এই যে বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন শুরু হয়েছে, সেখানে তৃণমূলের BLA-দের পাশাপাশি অন্য রাজ্যে অন্য যে দলগুলো আছে যারা বিরোধী দল, তাদেরও প্রতিনিধির থাকার কথা। আমার কাছে আজকে একটা মেসেজ এসেছে, সেখানে বলা হচ্ছে যে রাজারহাটে একটা জায়গা আছে, সেখানে ভেরিফিকেশন চলছিল, সেই সময় বিরোধী যারা এজেন্ট ছিলেন, BLA ছিলেন, তাদেরকে মেরে ধরে বার করে দিয়েছে এবং তাতে নাকি পুলিশও সহযোগিতা করেছে। আপনারা খেয়াল রাখবেন, এই যত এখন ভেরিফিকেশন শুরু হবে, তৃণমূল এই ভেরিফিকেশনটাকেও ম্যানিপুলেট করার চেষ্টা করছে। ভেরিফিকেশনের মধ্যে তৃণমূলের লোকেরাই থাকবে, অন্য কেউ থাকবে না। তৃণমূল নিজেদের ভোটারদের, নিজেদের দুধেল গাইদের, নিজেদের পছন্দের লোকদের, যারা এই রাজ্যের ভোটার নন, যারা এই দেশের ভোটার নন, তাদের ঢুকিয়ে দেওয়ার জন্য এগুলো করে বেড়াচ্ছেন। কেন? আমি তো বুঝতে পারছি না কেন করছেন। আপনারা বুঝতে পারছেন? আমি যেটুকুন বুঝতে পারছি, তারা ভুয়ো ভোটারদের নিয়ে ভোট নিতে চাইছে। এর উপরে কোনো মতলব আছে কিনা আমরা জানি না। যদিও অনেকের অভিযোগ যে ভুয়ো ভোটারের মধ্যে কোনো জঙ্গিভঙ্গি আছে কিনা সেটাও তো দেখা দরকার। তারাও ভোটার থেকে গেলে তো এই দেশের ক্ষতি, এ রাজ্যের ক্ষতি। কিন্তু তৃণমূল তো সব পারে। তৃণমূলের উন্নয়নের পাঁচালী পারতে পারে, সব কিছু করতে পারে। আর এই উন্নয়নের পাঁচালী থেকে আমার মনে একটা প্রশ্ন এলো, জানেন তো? পাঁচালী কার হয়? কোনো দেবী দেবতার হয়তো। আপনারা সাধারণত অনেক দেবী দেবতার পাঁচালীর কথা জানতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি পাঁচালী হয় মা লক্ষ্মীর। মা লক্ষ্মী অর্থের দেবী, ধনের দেবী আর কি। মা লক্ষ্মী টাকা পয়সার দেবী, মা লক্ষ্মী আমাদের সমৃদ্ধির দেবী, সমৃদ্ধি প্রদান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিসের দেবী? উন্নয়নের দেবী। নিজেকে কি হিন্দু ধর্মের দেবী বানাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথম যখন বিরোধী নেত্রী ছিলেন, অনেকে তাকে বলতো অগ্নিকন্যা। ঠিক, নামটা একদম সঠিক ছিল, অগ্নিকন্যা। যাকে ছুঁয়েছেন ভস্ম হয়ে গেছে, তার সঙ্গে যারা থেকেছেন সেও ভস্ম হয়ে গেছে, যাকে আশীর্বাদ করেছেন সেও ভস্ম হয়ে গেছে। তারপরে 2011-র পর হয়ে গেলেন সততার প্রতীক। 14-র পর আর কেউ সততার প্রতীক বলে না। যবে থেকে ওই সারদার রোজ ভ্যালির গল্প শুরু হয়ে গেল, তবে থেকে উনি সততার প্রতীক আউট। তারপর কয়েক বছর এইভাবেই ভোটটা চলেছে। তারপরে হঠাৎ করে শুনলাম বাংলার গর্ব, বাংলার মেয়ে। এই 75 বছর বয়সে বাংলার মেয়েকে হয় আমরা জানি না। বাংলার এই অবস্থা থাকাকালীন বাংলার গর্ব কি করে হয় আমরা জানি না। বাংলার গর্ব তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলতে পারি, যারা অবদান রেখেছেন বাংলার স্বাধীনতার জন্য, বাংলার অর্থনীতির জন্য যারা অবদান রেখেছেন, তাদেরকে আমরা বাংলার গর্ব বলতে পারি। কিন্তু রাস্তায় যিনি গর্ত তৈরি করে দেন, তাকে বাংলার গর্ব বলি করি, মানে কি করে তাকে বলা হয়? তাকে বলি কি করে বাংলার গর্ব? কিন্তু এখন সেটাও দেখতে পাচ্ছি না। এখন উন্নয়নের পাঁচালী পড়তে হচ্ছে দেবী। তিনি হিন্দু ধর্মের এতটা ক্ষতি করছেন কেন? তিনি যৌন ধর্ম বানিয়েছেন, তিনি বিষ্ণু মাতা করেছেন, এখন কি নিজেই মাতা হয়ে যেতে চাইছেন? মনসা শীতলার পাশে আমরা কি এবার তার ছবি রেখে পুজো করব? এসব তৃণমূল কর্মীদের অনেক দিন ধরে আছে, জানেন তো? তৃণমূল কর্মীরা তাকে দুর্গার সঙ্গে তার 10 হাত বানিয়ে বিভিন্ন জায়গায় পুজো করেছেন। আমার দুর্গা অমুক, আমার দুর্গা তমুক বলে প্রচার করেছেন। এবার সরাসরি আমাদের বলতে হবে জয় মা মমতা। সেই দিন কি আসতে চলেছে পশ্চিমবঙ্গে? আপনারা কি মা মমতার পুজো করবেন? মা মনসার পাশে মা মমতাকে রেখে? আপনারা উত্তর দেবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য খোলা রয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের এই লড়াইয়ের সঙ্গী হতে পারেন। সুপার থ্যাঙ্কস কিভাবে পাঠাবেন? সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন আপনারা
সাবস্ক্রাইব বাটন যেখানে থাকে, সাবস্ক্রাইব বাটনের ডান দিকে থাকে সুপার থ্যাঙ্কস, একটা হার্ট শেপের মধ্যে ডলার সাইন, ওটা ক্লিক করে যে কোনো অপশন বেছে নিতে পারেন আপনারা। পাশাপাশি যাদের এসবে আগ্রহ একটু কম, তারা যেটা করতে পারেন, সরাসরি আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন। যে কোনো ভিডিও সবার আগে দেখতে পারেন, মেম্বার্স অনলি ভিডিও সেখানে থাকে, সেটা আপনারা দেখতে পারেন। পাশাপাশি সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করুন এবং পাশের বেল আইকন প্রেস করুন, এটা একেবারে ফ্রি, এর জন্য কোনো পয়সা কড়ি লাগে না, একেবারে ফ্রি। এবং ভিডিও নোটিফিকেশন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন, এটা একটা বেনিফিট তো থাকলোই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।